আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে মৌলবাদীদের থাবা কিন্তু বিএনপির আমলেই বাংলাদেশে পড়ছে। তবে আমি আপনাদের উপরে বিচারের দায়িত্ব ছেড়ে দেবো, এটা কি মৌলবাদ বলবেন নাকি অন্য কি বলবেন, সেটা বিচারের দায়িত্ব আপনাদের। তবে আমার কাছে মনে হয় যেন মৌলবাদ, কারণ আপনারা আজকে বেশ কিছুদিন যাবৎ ফেসবুক এবং ইউটিউব, টিকটক, বিভিন্ন যেই সোশ্যাল মিডিয়া আছে সেখানে একটা জিনিস দেখছেন যে কলেমা খচিত সাদা পতাকা, কালো পতাকা, বিভিন্ন ধরনের পতাকা যেগুলো আপনার মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করে, সেগুলো বর্তমানে হঠাৎ করে বাংলাদেশ ছেয়ে গেছে। এই ভিডিওগুলো দেখে আপনার কি মনে হচ্ছে আমাদের দেশটা আসলে কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে? আপনারা দেখলেন যে কলমার লেখা পতাকা প্রিন্টিং প্রেসে ছাপা হচ্ছে, কেউ প্যাকেট করছে, কেউ পৌঁছে দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন কালভার্ট, ব্রিজ, খাম্বায় এই পতাকা শোভাবর্ধন করছে, নাকি মৌলবাদী তৎপরতাকে ডেকে বাংলাদেশকে আফগান, সিরিয়া বা ইরাক বানিয়ে ফেলছে? সেটা বিচারের দায়িত্ব আবারও আপনাদের কাছে। মুফতি ইজার ওয়ার্ল্ড কাপ খেলার ঠিক একদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা যেই জায়গায় লাগবে সেই সব জায়গায় সবগুলোতে কালেমার পতাকা ঝুলাই দিতে হবে। এই কথার পরে উৎসাহ হয়ে আপনার যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে লাগানো হলো, বিভিন্ন সেতুতে লাগাই দেওয়া হইলো, বিভিন্ন বাড়িঘরের ছাদের উপরে লাগাই দেওয়া হইলো। আচ্ছা, কালেমা খচিতে পতাকা লাগানোর পরে কি বাংলাদেশের সবাই বেহেশতে চলে যাবে এরকম কিছু? নাকি এগুলো করে আইএস, দেশ, মৌলবাদীদের এইসব পতাকাগুলা ঝুলাইয়া দিয়া বাংলাদেশটাকে যুদ্ধক্ষেত্রে বানাবো? ভারতে নিযুক্ত দক্ষিণ এশিয়ার ইসরায়েলের যে রাষ্ট্রদূত, যে কিনা ক্ষমতা এত বড়, ওই রাষ্ট্রদূতের আপনার বেঞ্জামিন নেতানিয়াহুর পরে ওর নাম আসে। এই ভদ্রলোক বলল যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, আর এর সাথে এগুলো সব মিলে আসলে আপনার কাছে কি মনে হয় আমরা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? আপনি কলম সাদৃশ্য কিছু ভিডিওতে দেখেছেন, এক ছবিও দেখেছেন যে কলম সাদৃশ্য কিছু বোমা এটা পাঠানো হয়েছে যে আরএফএল গ্রুপের হেডকোয়ার্টারে। আরএফএলটা কার? কাদিয়ানিদের। তো ওইখানে যদি এগুলো বিস্ফোরিত হয়েছে, দুই একজন আহত হয়েছে, এরকম ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়ায় ভরপুর। তো এগুলো আজকে পাঠিয়েছে আপনার আরএফএল কাদিয়ানিদের, সুতরাং আরএফএল এর ওখানে পাঠাইছে। এরপরে বিভিন্ন হিন্দু মন্দিরে পাঠানো হইতে পারে, আমেরিকান এম্বাসিতে পাঠানো হইতে পারে, ভারত এম্বাসিতে পাঠানো হইতে পারে, আরো অনেক এম্বাসি আছে, ইউরোপের এম্বাসি আছে, এগুলোতেও পাঠানো হইতে পারে। তো এটা তো রেড অ্যালার্ট। আর আমাদের দেশের এই ঘটনাগুলো যেগুলো ঘটছে বা যেগুলো দেখছেন আপনারা, এই যে আইএস সদৃশ্য পতাকা, কলমে লেখা পতাকা, সাদা পতাকা, কালো পতাকা, আবার এই খেলনা বন্দুক দিয়ে বাচ্চাদেরকে শিখানো ফায়ারিং, এবং সেখানে সামনে আবার সেই পতাকা ঝুলিয়ে দেওয়া, এগুলো সব আপনাদের কাছে কি মেসেজ দেয়? এবং এই ছবি ভিডিওগুলো বিদেশি মিডিয়ায় এবং বিদেশি দূতাবাসে কি মেসেজ দেয়? আমি ইউরোপে থাকি, আমরা জানি যে এখানে কোথাও এরকম কিছু একটা দেখলেই ওরা সবাই প্যানিক হয়ে যায়। ইউরোপিয়ান আমেরিকানরা প্যানিক হয়ে যায় যে এখানে মনে হয় মৌলবাদী থাক না থাক, কিন্তু মৌলবাদীর চিহ্ন তখন ওরা খুঁজতে থাকে। আর এগুলো করে 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 কি আমরা কি বিদেশি শক্তিকে আমাদের দেশে ডেকে আনছি দেশ ধ্বংসের জন্য? বিচারগুলো আপনারাই করেন। আজকে বাংলাদেশে এর আগে বিএনপির আমলে 560টি জায়গায় একসাথে বোমা বিস্ফোরণ ঘটেছিল, আর আজকের এই পতাকাগুলো এগুলো সেই বোমা বিস্ফোরণের চেয়ে বড় বিস্ফোরা হয়ে দাঁড়াবে। আর এই বিস্ফোরা থেকে উদ্ধার পাওয়ার জন্য সচেতন মহল এখন থেকেই কাজ করতে হবে। গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, এদের নামা উচিত, ধরা উচিত যে এটা কেন, এগুলো করে ওরা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই মুফতি এজার সেই দেশ নিয়ে ডুববে, এটা লিখে রাখতে পারেন।
তাকে এখনই কাস্টডিতে নিয়ে তার সাথে কারা কারা আছে এদের সবগুলোকে কাস্টডিতে নেওয়া দরকার, উইদাউট এনি কজ এদের ঢুকায় রাখা দরকার 10, 15, 20 বছর। কারণ এদের মতন মৌলবাদ ইসলামিস্ট বাংলাদেশে দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা জিনিস বলি, যেই দেশটাকে আপনি বললেন ছেঁচড়া, সেই দেশে আপনার কি কাম? আপনি এত ভালো লোক যে আমি বললাম, আপনি আমাকে ছেঁচড়া বললেন। ভাই আমি কেন আমি আপনাকে যদি চেষ্টা বলি বা আপনি আমাকে চেষ্টা বলেন, কেন আমি বা আপনি আপনার বাড়ি আপনি আমার বাড়ি কিভাবে যান, কোন আক্কেলে, কোন মুখে? এতে লজ্জাও নাই আসলে। এরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। এই মূলত এই এই কষা জাহেদ, এই চিঙ্কু বাম, সাবেক আধা চিঙ্কু বাম, এবার ফুল চিঙ্কু বাম না, আধা চিঙ্কু বাম, আধা চিঙ্কু বাম, কষা জাহেদ, মান্না ভাইয়ের প্রীতি পাঠা, এমনকি এখন এই মুহূর্তে তারেক রহমানের পূর্ণ পাঠা, সে আইএসআই এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য বাটপারিটা করেছে। কোন ব্যাক করলে সার্ক ভিসা নিয়ে যাবে? সার্ক ভিসা তো ভারতে বন্ধ। আপনি সার্ক ভিসা নিয়ে কিভাবে যান? তো পুরোই বাটপারি। আর আপনি কূটনীতিক, আপনি একজন বাংলাদেশ প্রতিমন্ত্রী মর্যাদা ও সরকারের উপদেষ্টা। আপনার চিঠি চলে গেছে, আপনি যাবেন লাল পাসপোর্ট নিয়ে। মানে আপনার উদ্দেশ্য ছিল, বরং ভারত তো একটা ভালো দেশ, সভ্য দেশ। অন্য দেশ, এটা মালয়েশিয়া হলে তোর পাশার চামড়া তুলে ফেলতো, ওরা তো 7 দিন জেলে দিত। জেলে দেওয়া পাশার চামড়া হয়েছে 2টা করে বাড়ি দিয়ে তারপর পাঠাই। ভারত সভ্য। আমেরিকা কানাডা হলে কি করতো? আমেরিকা কানাডা হলে তো ওরা তো মানে ঢুকতেই দিত না, আসলে আমরা এই জাহিদ পাড়াকে নিয়ে আলোচনা করে আমাদের মূল্যবান সময় নষ্ট করে সময় নষ্ট না, জনগণ বুঝে। মানে আমি তো সকালে ভুল বুঝছি, আচ্ছা বাংলাদেশ তো জানিয়েছিল ইন্ডিয়াকে, তারপরে জাহিদ কি চেনে নাই কেন? এখন তো দেখি অন্য কথা, কবি বললেন অন্য কথা, চিনবে কিভাবে? এটা তো জাহিদ হলো টোটালি 420, 420 আমাদের আঞ্চলিক ভাষায় বলে। বাংলাদেশের মানুষ কিন্তু 420 বাংলায় বলে না, ওটা যখন বলতে যায় তখন বলে 420। আগে একটু বলে নেই ভাই, আমার যদি গেঞ্জি দেখতেছেন, আমি হলাম গুপ্ত আর্জেন্টিনা, হলুদের মধ্যে কিন্তু আমি আর্জেন্টিনা, বুঝতে পারছেন? আপনারা ওই যে আওয়ামী লীগের মতো বিভ্রান্ত হেন না, হলুদ দেখেই মনে করেন না যে ব্রাজিল, বুঝতে পারছেন? গুপ্ত আসাদ কিন্তু একটা পোস্ট দিয়েছিল, ব্রাজিলের পক্ষে পোস্ট দিয়েছিল, নিচে লেগেছে গুপ্ত ব্রাজিলকে ধরার জন্য আমি এই পোস্ট দিয়েছি, ঠিক আছে? তো এইরকম আর কি। যাই হোক, সেটা একটা বিষয়। ব্রাজিল পৃথিবীর সেরা দল, কোনো সন্দেহ নাই। আর্জেন্টিনাও সেরা দল। ফুটবল বিশ্বে তাদের শিল্প, তাদের নৈপুণ্য আমরা দেখার মতো কোনো সন্দেহ নাই। আমি ব্রাজিলের ফ্যান, কিন্তু ভালো খেলাকে ওদের নৈপুণ্য দেখলে আসলে অসাধারণ, তাতে কোনো সন্দেহ নাই। যে এবার প্রসঙ্গে আসি, কিন্তু তার চেয়ে বড় নৈপুণ্য দেখাইছে আমাদের কষা জাহিদ, তার চেয়ে বেশি নৈপুণ্য দেখাইছে তারেক রহমানের পাড়া। সার্কের ভিসা নিয়ে এসে চলে গেছে ইন্ডিয়া, আর কোনো দেশ পায় নাই, সার্কের ভিসা নিয়ে ইন্ডিয়া গেছে। পাকিস্তান গেলে তাও চলতো, ঠিক আছে? আচ্ছা, একটা প্রস্তাব দেই আমি, জাহিদ পাঠারে ওর টিকিটের টাকা আমি দিব, জাহিদ পাঠাকে সার্কের ভিসা নিয়ে একটু যাইতে বলেন তো, পাকিস্তানের ঢুকতে দেয় কিনা। বাটপারি, তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করেন, মামুনুল হক, এই যে মৌলবী 501, যে এখন 501কে উদযাপন করে, তারপরে মধুপুরের পীর 501 কিনে দেয় না। আমাদের মধুপুরের পীর, এই দুইজনে মিলে দুবাই থেকে আফগানিস্তানে গিয়েছিল বিনা ভিসায়, বিমানে। দেখেন, তাদের বিনা ভিসায় নিয়ে আসলো, নিয়ে গেল, আবার বাংলাদেশ পাঠাইলো। জাহিদ পাড়া তো দেখে মৌলবীদের চাইতে অযোগ্য, তার কাছে পাসপোর্ট থাকার পরও ঢুকতে দেয় না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আসলে জাহিদ যা চেয়েছিল সেটা সে সাকসেস হয়েছে। প্রথমত সে আলোচিত হবে, দ্বিতীয় সে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক তিক্তপূর্ণ একটা ঘটনা নিয়ে আসবে সামনে, তিক্ততাপূর্ণ করবে, এটা সে চেয়েছিল। জি বলেন প্লিজ। একটু এই যে 20,000, এইটাকে একটু ঠিক করতে হবে। ওটা 20,000 হযরত আলী 20,000 নিম গাছের চারা দিতে চেয়েছিলেন, 20,000 অনেক দাম। আমি 2,000, তাই না? জি 2000। তবে আপনাদের সেটা একটা ভালো উদ্যোগ, দুইজনেরই ভালো উদ্যোগ। 1000 অলরেডি দিয়েছেন, 1000 অলরেদি 1000 দেওয়া হয়ে গেছে, বাকি 1000 আমি দেব। আর 1000। জি শুনেন, এই যে হযরত সাহেব, আপনাকে আরো 100 চারা আপনাদের, কারণ সব জেলায় তো আমাদের পাঠাইতে হয়, আপনার জন্য আরো 100 অতিরিক্ত মঞ্জুর করা হলো। জান, আপনাকে দিয়েছি, আরো 100 আপনার জন্য মঞ্জুর করলাম, কাল পরশু পেয়ে যাবেন, ঠিক আছে হযরত আলী? জি, কবিতাটা লিখে পাঠাচ্ছেন। এই আমি এটা একটা জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে বাঁধে কে রোধে তার বজ্র কণ্ঠ বাণী,
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার আর অমর অমর কবিতা কবিতা খানি। খানি, এবারের কবিতা। সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের আমাদের স্বাধীনতার মুক্তির সংগ্রাম। সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জি নির্মাণগুলোর আশিক ওই লিপন, ধন্যবাদ। স্বাধীনতা হ্যাঁ, শব্দটি বন্ধু কিভাবে ভাই। আমাদের হলো? তবে তবে হ্যাঁ, যাই হ্যাঁ। বলেন, আমার এইবার হুম। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ 23শে জুন পালন না করলেও বাংলাদেশ সরকার, এই মুসলেকা সরকার, জামাত, বিএনপি, হেফাজত, চামড়া নাইপির, চামড়া আলাপির, আমার ভাবির পোলারা উদযাপন করে দিয়েছে। কে যেন লিখেছিল, এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আমার মনে হয় কিছু তবারক, কিছু বাতাসা, কিছু কদমা, এগুলো আমাদের ভাবির পোলাদের আওয়ামী লীগের উচিত খাওয়ানো। কারণ এইরকম উপকার আসলেই মানুষ ভুলে গিয়েছিল যে 23শে জুন ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, মানুষ ভুলে গিয়েছিল। এটা আবার মনে করে, যেটা আওয়ামী লীগ That's true. নিজে সরকারে থাকলো, 100%. হ্যাঁ, আওয়ামী আমারই লীগ মনে নিজে ছিল না। ক্ষমতায় থাকলে, জি, আওয়ামী লীগ নিজেও ক্ষমতা থাকলে এটা এইভাবে উদযাপন করতে পারতো না। এটা করে দিয়েছে। আওয়ামী লীগের উচিত যে এদের জন্য তবারক হিসেবে বাতাসা ও কদমা পাঠায় দেওয়া দরকার, এবং এর জন্য দরকার আমিও কিছু যদি এতে যদি করতে হয়, মানে কি বলে, তবারক দেওয়ার কিছু সামিল হইতে হয়, কিছু পয়সা হইতে, আমি রাজি আছি। কারণ এরকম উপকার বাংলাদেশে আওয়ামী লীগকে যে উপকার করে দিয়েছে আমার ভাবির পোলারা, এটা আওয়ামী লীগের এবং শত্রুরা সেনাবাহিনী। করতে পারবে। জি, এখানে আরেকটা কথা বলি, এই কথাটাও বারবার আসছে, বান্দরবানে যাওয়া নিষেধ, নতুন সশস্ত্র গোষ্ঠী কেপিএফ এর পক্ষ থেকে বিজেপি কে চিঠি। তাহলে কি বান্দরবান, কি হচ্ছে বান্দরবানে, এটা কেউ জানেন আপনারা? আমি শুনছি বান্দরবনে, জি, বান্দরবনে যেটা হ্যাঁ। ঘটেছে, বান্দরবানে যে বান্দরবন তো না, বান্দরবানে যেটা বান্দরবান। ঘটেছে আসলে, ওই যে মনে আছে আপনাদের যে আমাদের কি যেন আপা ছিল, বললো যে যাওয়া যাবে না ওইখানে, প্রকৃতি নষ্ট আমাদের হয়ে যাবে। রেজওয়ানা পাহাড়, আপনি জি, নাম জি, ভুলে জি। গেলেন, এই জন্য আপনার পানিশমেন্ট জি, হবে। জি, জি। জি। কেমনে ভুলবো বলেন? আমার 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 ভাবির পোলাদের এত খালা কয়টার নাম মনে রাখবো ভাই? আমি এত খালার নাম কেমনে মনে রাখবো? আমার এত বিয়ানের নাম কেমনে মনে রাখবো? যাই হোক, বলেছে সেই একই ষড়যন্ত্র। এটা আসলে এমন একটা ষড়যন্ত্র করতেছে যাতে আমরা ওই দিকে না যাই। মানে আমাদের সেন্ট মার্টিন তো গেছেই, এখন কিভাবে পাহাড় যাবে, কিভাবে সুন্দর বান যাবে, কয়দিন পর সুন্দর বনও যাবে, এভাবে যেতেই থাকবে আমাদের। এগুলো বাটপারি আমরা বুঝি। আসলে দেখাইতেছে, বলতেছে এক, করতেছে আরেক। দেখাইতেছে কেন, এখন কোথায়? এখন আমার ভাবির পোলারা বিজেপির পক্ষ হয়ে না দেখি যে বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা ভারতে ছিল তাদের আসতে ঠেকাইতেছে, ওইখানে যায় না কেন? আমার ভাবির পোলারা আর বিজেপি সুন্দরবনে যায় না, এই বান্দরবান, সুন্দরবন জেনে হোক যায় না কেন? কেন যায় না? এখন ওইখানে তো বীরত্ব দেখাইতে যায় না। ওইখানে যে আমার স্বাধীন দেশ, আমি সেন্ট মার্টিনে যাব, আমি সুন্দরবনে যাব, সুন্দরবনে যাব, আমি জঙ্গলে যাব, পাহাড়ে যাব, ওইখানে কেন যায় না রক্ষা করতে? ওই কোন সন্ত্রাসী সংগঠন থেকে ভয় পায়? এত বড় বীর যারা ভারতের মতো চতুর্থ পঞ্চম সামরিক শক্তিকে ভয় পায় না, যারা ভারতের সাপ বিচ্ছু বিজেপি বিএসএফ ভয় পায় না, তারা ওই বান্দরবানের করে কি পি নাকি সেপি কটা চেপা শুটকি মাছ মার্কা বিরোধী, মানে কটা সন্ত্রাসী থেকে ভয় পেয়ে গেল আমার ভাবির পোলারা। আমাদের বিজেপি, আমাদের সেনাবাহিনী না এত মুরুদ, বাংলাদেশের এক্স আর্মিদের না এত মুরুদ, 4 দিনে কলকাতা দখল করে, 7 দিনে 7 সিস্টার, 5 দিনে দিল্লি দখল করে, তারা থাকতে আমাদের কেন সুন্দরবন আর সুন্দরবনে আমরা যাইতে পারবো না? আমি তো বুঝতে পারলাম না। দালমে কুচ তো কালা হায়, দালমে কুচ কালা হায়, আমরা ওগুলো বুঝি। যে সমাপনী বক্তব্য। আমার জি। সমাপনী বক্তব্য হইল যে বাংলাদেশ আওয়ামী লীগকে ধীরে ধীরে ধাক্কাইতে, মানে উষ্টাইতে, কোনাইতে, ঘুষাইতে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক একটা দল, সেটাকে তারা বিপ্লবী দলে পরিণত করতেছে। এবং আমার ধারণা আগামী 23শে জুনের আগে বাংলাদেশের নেটো বাহিনী আসবে এই আওয়ামী লীগকে ঠেকাইতে, কিন্তু শেষ মুহূর্তে বোধ হয় আর পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তারা এই তথাকথিত মুসলেকা সরকার, এর ভাবির পোলাদের সরকার, জামাতের সরকার, কারণ বাংলাদেশে একমাত্র দেশ, পৃথিবীতে একমাত্র দেশ যেখানে কোনো বিরোধী দল নাই, সব সরকারি দল, সরকারি বিরোধী দল, সরকারি স্বতন্ত্র দল। তো এটাকে উচ্ছেদ করতে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, গণতন্ত্রের মধ্যে আসতে চেয়েছিল, যেটা আমাদের জন এফ কেনেডির কথা বলে আমাদের প্রিয় কবির উদাহরণ দিলেন, যে আপনি যখন বাঁধ দিয়ে বন্যা আটকাইতে চাইবেন তখন কিন্তু পুরো গ্রাম ভাসিয়ে নিয়ে যাবে। আপনাকে যদি একটা সুইচ গেট করে দেন, সে স্বাভাবিক গতিতে যাবে, কিন্তু যখন আপনি বাদ দিতে চেষ্টা করবেন তখন সেটা সেই সয়লাভ, সেই বন্যা আপনাকে ধ্বংসস্তূপে পরিণত করবে, আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ সেই রূপেই ফিরবে আগামী 23শে জুনে। নিশ্চিত থাকেন, নেটো বাহিনীর সাথে আমাদের দেখা হচ্ছে। ধন্যবাদ ভাই। আপনি বাংলাদেশে পয়দা করবেন হামাসের ঘাঁটি, বাংলাদেশে পয়দা করবেন হিজবুল মুজাহিদিন,
বাংলাদেশে পয়দা করবেন পাকিস্তানের জয়শে মোহাম্মদ, তো এগুলোর তাদের রাইট হ্যান্ড এসে বাংলাদেশে মিছিল করবে, ওয়াজ করবে, নসিহত করবে, এগুলোকে মালয়েশিয়া জানে না, কেন আপনাকে নিবে? মালয়েশিয়া থেকে কি আমাদের মুফতি, কি আমাদের এমপি সাহেবকে কি বের করে দেয় নাই? আমাদের মুফতি আমির হারামজাদা না তো আমির হামজা তাকে বের করে দেয় নাই? এগুলো মানুষকে মনে রাখেন। আর কিছুদিন আগে কি কতজন 35 জন নাকি কতজন জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডে কি ফেরত দেয় নাই? তো মালয়েশিয়া কি এত বোকা বাংলাদেশ থেকে এক পাল জঙ্গি নিয়ে তার অর্থনীতি ধ্বংস করবে? এত বোকা তারা, এত পাগল তো হয় নাই। আরে ভাই, পাকিস্তানি লোকদের দুবাই থেকে বের করে দিতেছে, কিক আউট করতেছে, সৌদি আরব থেকে কিক আউট করতেছে, তো বাংলাদেশিদের কেন মালয়েশিয়া নিবে? কারণ জানে এরা দ্বিতীয় পাকিস্তানি। এত মানুষ বুঝে গেছে। আপনি যদি সভ্য না হন, আপনাকে কেন নিবে? তাহলে আপনাকে একটা কথা, গোপন কথাই বলি, ইউরোপের একজন লোকের সাথে আমার কথা হয়েছিল এবং সে আমাকে প্রথম প্রস্তাব দিয়েছিল, এটা আমার মাথায় ছিল না, তার নাম সাইফুল বাতিন টিটো। সে আমাকে প্রস্তাব দিয়েছিল যে বাংলাদেশে যাতে একটা আপনার কি নার্সিং কলেজ করা হয়। কাকতালীয় ভাবে আমার সাথে তার চিন্তার মেল ছিল, আমার হাসপাতালের প্রোগ্রাম ছিল, সে আমার সাথে শেয়ার করে। আমি বিদেশি প্রজেক্ট যারা এরকম বিনিয়োগ করে তাদের সাথে কথা বলেছি যে তোমরা ভাই আমাদের বাংলাদেশে একটা হাসপাতাল বানাও, সেই হাসপাতালের সমস্ত নার্স তোমাদের ইউরোপে যাবে। আমাকে কি বলেছে শুনবেন? দুর্ভাগ্য আমার, বলছে আমরা হসপিটাল করতে পারি কিন্তু তোমাদের কোনো লোক আমাদের দেশে আসুক এটা আমরা চাই না। কেন? ওই নার্স আসবে না জঙ্গি আসবে আমরা কেমনে জানি? তারা অন্য দেশে করতে চায়, তারা শ্রীলঙ্কা বিনিয়োগ করতে চায়, তারা ভারতে বিনিয়োগ করতে চায়, ভারত থেকে নার্স নেবে, হাসপাতাল করে, নেপালে করবে, শ্রীলঙ্কায় করবে, ভারতে করবে, বাংলাদেশে রাজি হন। কি বুঝলেন? 100 ভাগ। এই হলো আমাদের দুর্ভাগ্য জাতির। তো তাহলে আপনি বুঝতে পারছেন দেশের অবস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলেছি তখন আইন, কনস্টিটিউশন এইগুলি নিয়ে ফ্যাসিস্ট মেসেজ বলেছি, অনেক কিছু করেছি, যার জন্য আমি জাতির কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা চেয়েছি। যে আর আমি বলেছি, স্পষ্টভাবে বলেছি যে আমি কোনো দিন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবো না। 24-এ এমেন্ড করে আপনি শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান, যে ট্রাইব্যুনালটা আপনার অবৈধ, টোটালি অবৈধ, রায়টি অবৈধ। যারা ওকে এই রায় দিয়েছেন তারা তো বেসিক্যালি হাইকোর্টের জজও না, বিকজ ওরা ওথ নিয়েছে কিন্তু তারা অফিস যে যায় নাই, তারা অফিস অ্যাসিউম করে নাই। এবং এই কনস্টিটিউশনাল অফিসে যদি আপনি অ্যাসিউম না করেন, অর্থাৎ অফিসে না যান, তাহলে আপনি ওই কোর্টের জজ না। অফকোর্স প্রতিহিংসা, তাজুল যেভাবে ওই ট্রাইব্যুনালে বক্তব্য রাখতো, ওইখানে তাজুল, আমি মানে জাস্ট বলি, তাজুলের কথাই ছিল যে আমি যা বলছি ট্রাইব্যুনালকে তাই মানতে হবে। দ্যাটস ইট। অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে আরেকটা মানে বিষয় জানতে চাই আপনার কাছে। যে ব্যক্তি এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে বা মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদের আইনজীবী ছিলেন, প্রধান আইনজীবী, বিবাদী পক্ষের আইনজীবী, তিনি পরবর্তীতে ওই একই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হন কিভাবে? এটির কোনো বিধিমালা কি নেই আইনে যে এটা হতে পারে না, বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? অফকোর্স কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বিকজ যেদিন উনি হয়েছেন সেদিনও 30টি মামলা পেন্ডিং ছিল কমপক্ষে আইসিটিতে। এখন ওই 30টি মামলার তো আর কোনো কথা নাই, সবাইকে বেল দিয়ে দিয়েছে। এই যে নতুন কোর্ট আছে, এভরিবডি হ্যাজ গট আ বেল, সব বাইরে ঘুরতে। আমার কয়েকটা গ্রাউন্ডস আছে। গ্রাউন্ড হলো এক, যে ইটস এ ল, যেটা একটা পারপাস ছিল, একটি নির্দিষ্ট পারপাসের জন্য এই আইনটি করা হয়েছিল। 1972-এ একটি আইন করা হয়েছিল, কোলাবোরেটরস ট্রাইব্যুনাল অ্যাক্ট একটা ছিল। যারা বাঙালি, যারা পাকিস্তানকে সহায়তা করেছেন, আল শামস, আল বাদার বা যাই যেভাবেই করে থাকেন না কেন, তাদের জন্য এই আইনটি ছিল। দে হ্যাভ কোলাবোরেটেড, এনিমির সাথে কোলাবোরেট করেছে। 1973-তে সংবিধান হওয়ার পর এই আইসিটিটা এসেছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এটার বেসিসটা ছিল আমাদের যে নিউরেমবার্গ ট্রায়াল হয়েছিল এবং যে টোকিওতে যে ট্রায়ালটি হয়েছিল, ওইটাকে একটা সমন্বয় করে এই আইনটি করা হয়েছিল। এই আইনের প্রিঅ্যাম্বলেই বলা আছে যে জেনোসাইড, ওয়ার ক্রাইমস এটসেট্রা এটসেট্রা। তো আমাদের একটা ডক্ট্রিন আছে
যে এটাকে আমরা বলি এজেস্টেম জেনারেস, অর্থাৎ ওয়ার ক্রাইমস, জেনোসাইড, এইগুলি সব একত্র করে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এই কাজটা যদি হয় তাহলে এইটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এটা করা যাবে। কি হয়েছিল, পাকিস্তান আর্মি বা আমরা তো বলি অকুপেশন ফোর্সেস, পাকিস্তান দখলদার বাহিনী, হ্যাঁ, জি, দখলদার বাহিনী। তো দখলদার বাহিনী যেসব কাণ্ড কারখানা করেছিল, আমরা বলছি জেনোসাইড করেছে, এত লোকের হত্যা করেছে, দে ইউজড রেপ অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট অফ অপারেশন, টর্চার, এই জিনিসগুলি যেগুলি আছে এটা ওদের জন্য করা হয়েছিল। এই জন্য এটার নামই দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তাই আমরা যখন সিমলা এগ্রিমেন্ট হয়ে গেল, ওর পরে দিল্লি এগ্রিমেন্ট হয়ে গেল, আমরা পাকিস্তানি প্রিজনার্স অফ ওয়ার্স কে মাফ করে দিলাম। সো ওইখানে এই আইনটি আর কার্যকর রইল না। এই আইনটি বাংলাদেশের জন্য এটা কার্যকর রইল না। ওদিকে যেটা হলো 1978-এ কোলাবোরেটরস অ্যাক্ট, যেখানে 30-40 হাজার লোককে অ্যারেস্ট করা হয়েছিল, ওদের মামলা চলছিল, 200 না কতজন কনভিক্টেড হয়েছিল, ওইটাকে আমরা সায়েম সাহেবের একটি অর্ডার দ্বারা, প্রেসিডেন্ট জাস্টিস সায়েম, বিলুপ্ত করে দিল। 1973 আইনটা ওইভাবে রয়ে গেল, বিকজ এটার উপরে কেউ জোর দেয় নাই, দেখে নাই, বিকজ দিস ওয়াজ নেভার ইউজ, দিস ইউজে ছিল। 2009-তে আমরা এই আইনটাকে ব্যবহার করেছি, এমেন্ডমেন্ট করে ব্যবহার করে আমরা পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য একটি দলকে বা দলের নেতাদের বিরুদ্ধে আমরা এটা ইউজ করেছি। এবং আমি যেটাকে বলি, এই আদালত দ্বারা জুডিশিয়াল মার্ডারস হয়েছে। এইটা আমাদের সিনহা বাবু একটি বই লিখেছেন, ওই বইতে উনি বলছেন যে শেখ হাসিনা যেহেতু উনার ম্যানিফেস্টোতে ছিল একটি প্রতীকী ট্রায়াল করতে চেয়েছিলেন, উনি এইটা চান নাই, যেটা হয়েছে। এটা আমরাই বলেছি যে এটা করা দরকার আপনাকে, ওদেরকে। আমি বলেছি শেখ হাসিনাকে যে এটা করা দরকার, সবাই ট্রায়াল করা দরকার। আমি মানে আপনি সিনহা, আচ্ছা, বিচারপতি, সবাই প্রধান বিচারপতি সিনহা সাহেব, হ্যাঁ, সিনহা, ওনার বইয়ের কথা বলছি। আচ্ছা, এটা গেল এক। তো শেখ হাসিনাকে সবাই দোষারোপ করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেখ হাসিনার কোনোদিনই ইন্টেনশন ছিল না যে এইখানে এরকম জুডিশিয়াল মার্ডারস হবে। বাট যাই হোক, আপনি জানেন সরকার গভর্নমেন্টে থাকলে কত দিক থেকে কত কথা, কত ইন্টেলিজেন্স এজেন্সিজ এর কত কথা আপনার কানে দেওয়া হয়, নানান ঝামেলা হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতাকেও এইভাবেই আমরা হ্যাং করেছি। So I call it a tribunal for murder, judicial murder করার ট্রাইব্যুনাল এটা। আমি যদি একটু ইন্টারফেয়ার করি, আমি যদি একটু পেছনের দিক থেকে আসি, তাহলে তো বোধহয় দর্শকদের শুনতে মানে বুঝতে ভালো হবে। পেছনের দিক থেকে বলতে 2024-এ যে অ্যামেন্ডমেন্ট করা হলো সেটি তো সংগঠন হিসেবে যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিচারের বিষয়টি, তাই না? আচ্ছা, তার আগে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আরো আওয়ামী লীগের আরো অন্যান্য নেতাদের বিচার কাজ বা প্রক্রিয়া শুরু হয়েছিল 2024-এর 5 আগস্ট, যে অভ্যুত্থান বা আন্দোলন, তাতে যারা নিহত হয়েছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, যিনি এখন বিএনপির এমপি, তিনি আপনার মতো বলছেন যে শেখ হাসিনার বিচার প্রয়োজনীয় অন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সেখানে করা যেত। এখানে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের নামই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্টে যেটি ঘটেছে সেটি অন্য কোন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বেঁধেছে যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে? তার মানে এটি বিষয় আগে একটু শুনি, তারপরে আমি 2012 প্রসঙ্গে যাব। এই জিনিসটা আমার পিটিশনেও আছে, ইউ সি, যে বিকজ আমাকে আই ওয়াজ অ্যাওয়্যার যে এই প্রশ্নটি উঠবে,
যে আপনি এটা করে কি শেখ হাসিনাকে কোনো ফায়দা দিতে চাচ্ছেন, যেহেতু শেখ হাসিনার বিচার হয়েছে এবং তার শাস্তি হয়েছে এখানে। তো আমি বলেছি যে না, আমি প্রিন্সিপালের উপরে আছি, একটা নীতিগত ইস্যুর উপরে আছি। এক্স্যাক্টলি ফজলুর রহমান সাহেব যে কথা বলেছেন সেটা আমার পিটিশনেও আছে, যে আপনি একটা ট্রাইব্যুনাল করেন, কোনো অসুবিধা নাই। এই যে 5 জুলাই বা এখানে আপনারা যাদের মনে শেখ হাসিনার কেউ আনেন, যাকে ইচ্ছা আনতে চান আনেন, বাট দ্যাট ট্রাইব্যুনাল শুড বি সাচ যেখানে আপনার এভিডেন্স অ্যাক্ট, ক্রিমিনাল প্রসিডিওর কোড সবগুলি অ্যাপ্লিকেবল হবে, এবং আপিল যেটা আছে আপিলও সেভাবেই আপনার ফ্যাক্টস আর আইন দুইটার উপরে আপনি করতে পারবেন। বিকজ এই আইন যেটা আছে এইখানে এভিডেন্স অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল আমাদের ওইভাবে, ওখানে লিমিটেড কতটুকুন অ্যাপ্লিকেবল হবে ওইটা ওই আইনেই বলা আছে, রুলসে বলা আছে। সিমিলারলি সিআরপিসি ইজ নট অ্যাপ্লিকেবল। সো যে ধরনের বিচার বাংলাদেশ করে, বাংলাদেশে হওয়া দরকার, ওই বিচার তো হচ্ছে না। সো ইটস নট দ্যাট শেখ হাসিনা হয়েছে। আমি আরো বলেছি যে 24-এ এমেন্ড করে আপনি শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান, যে ট্রাইব্যুনালটা আপনার অবৈধ, টোটালি অবৈধ, রায়টি অবৈধ। যারা ওকে এই রায় দিয়েছেন তারা তো বেসিক্যালি হাইকোর্টের জজও না, বিকজ ওরা ওথ নিয়েছে কিন্তু তারা অফিসে যায় নাই, তারা অফিস অ্যাসিউম করে নাই। এবং এই কনস্টিটিউশনাল অফিসে যদি আপনি অ্যাসিউম না করেন, অর্থাৎ অফিসে না যান, তাহলে আপনি ওই কোর্টের জজ না। সো আমি এখন যেটা বলছি, যে এইটাও বলেছি আমি, যে আগামী দিন আজকে যেনারা আছেন, আরেকটি সরকার এসে আরেকটি অ্যামেন্ডমেন্ট করে এদেরকে এইখানে ঝুলাবে না, এটার কি কোনো নিশ্চয়তা আছে? আমি মনে করি নাই। কাজী যার যে আইন যে কারণে করা হয়েছে, সব আইনের তো একটা কারণ থাকে, তো কারণবিহীন তো কোনো আইন হয় না। এই কারণটা যেহেতু নাই, এই আইনটাকে বিলুপ্ত করেন। আপনি ট্রায়াল করতে চান করেন, আপনি কারোর এখানে আইসিটিতে আপনি সালমান রহমান খুন করে দিয়েছে, অমুক খুন করে দিয়েছে, কি আছে সুপিরিয়র লায়াবিলিটি। আরে সুপিরিয়র লায়াবিলিটি তো ওই ওয়ার ক্রাইমসে হয়। আপনার এইখানে তো আপনি একটা মার্ডার, 2টা মার্ডার আমার নামে দিয়ে বলছেন এটা সুপিরিয়র রেসপন্সিবিলিটি। আপনি সুপিরিয়র রেসপন্সিবিলিটির ঠ্যাং ঠুং ভেঙে রেখে দিচ্ছেন, একদম যা তা অবস্থা। তো এই কারণে আমি রিটটি করেছি। আর আমি দেখেন, আমি এখন তো কমেন্ট করতে চাই না, আমি রিট শুনানিও শুনছি, আমি প্রেসের সামনে আসি নাই, প্রেসকে বলিও নাই। আমি যদি জানতে চাচ্ছিলাম 2024-এ যে অ্যামেন্ডমেন্টটি হলো সেটি তো মানে অন্য কোন মানবতা বিরোধী অপরাধী অথবা মানে কথিত মানবতা বিরোধী অপরাধী অথবা 24-এ আন্দোলন নিয়ে বিচার হবে, এইগুলো তো আর হয়নি। হচ্ছে সংগঠন হিসেবে কেউ মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকলে সেই সংগঠনের বিচার, এটাই তো সংশোধনে আনা হয়েছে নাকি 2024-এ? এর বাইরে তো অন্য কিছু না। আচ্ছা, যদি অন্য কিছু না হয়ে থাকে তাহলে এই আইনটির তৈরি করা হয়েছিল 71-এ কোলাবরেটর এবং দখলদার বাহিনী বা পাকিস্তানি যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল তাদের এই আইনটি কোলাবরেটরদের জন্য না, কোলাবরেটরদের আইন কিন্তু বাংলাদেশ হওয়ার সাথে সাথে কোলাবরেটরস ট্রাইব্যুনাল একটা করা অন্য আইন ছিল, যেটা 78 সায়েম সাহেবের সময় ওইটাকে বিলুপ্ত, ওটাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনি নিজামী সাহেবকে বা যাদেরকে, প্রফেসর গোলাম আজমকে আপনি কোলাবরেটরস অ্যাক্টে ট্রাই করবেন, আপনি আন্তর্জাতিক এই আইনে ট্রাই করতে গেছেন কেন? 2009-তে এমেন্ড করে ওই যে ইমরান সরকার এইগুলি কারোর চাপে আপনি এই কাজগুলি করেছেন, যেটা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল প্রতীকী ট্রায়াল করা, যেটা সিনহা তার বইতে বলেছে। কোয়েশ্চেন ইজ, এইটা গিয়ে তো পড়লো শেষ পর্যন্ত শেখ হাসিনার মাথায়। শেখ হাসিনার তো ইন্টেনশন ছিল না। এই যে আশেপাশে এইসব লোকজন ওকে যে বিভ্রান্তিকর উপদেশ দিয়েছে, এখন একটা চিফ জাস্টিস বা ওরা যদি এইসব কথা বলে তাহলে কি হবে? এই কারণেই পান্না তখন আমি বলেছিলাম যে দিস ইজ
not the Supreme Court of Bangladesh. This is the Supreme Court of Awami League. এবং এইটা এইটা আছে আর্কাইভসে আছে, চ্যানেল আই থেকে এনে না। আর্কাইভ থেকে ওই এটা সুপ্রিম কোর্ট যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে 2024-এর পর সুপ্রিম কোর্ট বা এখনকার সুপ্রিম কোর্ট বা এখনকার আদালত কার? ওয়েল এখন কার আদালত সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আছে, বিকজ এটার মধ্যে পরিবর্তন হয়েছে। এখন আগামী দিনে যে অ্যাপয়েন্টমেন্টস গুলি হবে এইগুলি আগের অ্যাপয়েন্টেড জাজেস, ঠিক আছে? এখন না, কিন্তু নতুন 2024-এ পরে তো 23 জন জাজেস নিয়োগ দেওয়া হলো। আছে, এইটা তো একটা পদ্ধতির মাধ্যমে করা হয়েছে, ওর মধ্যে কিছু কিছু জাজকে আবার কনফার্ম করা হয়নি, ঠিক আছে? ওইখানেও পলিটিসাইজেশন হয়েছে, আবার এখানে আপনি পলিটিসাইজ করছেন। সো হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন আওয়ামী লীগ এন্ড বিএনপি? আমি গুণগত কোনো ডিফারেন্স তো পাচ্ছি না। ইট ইজ পেইনফুল ফর মি যে হাসিনাকে সরাই তাহলে কি পাইলাম, হোয়াট হ্যাভ উই গট? একদিকে ইউনুস পাইলাম, ইন্ডিয়ার সাথে একটা ভেজাল লাগায় রাখা দিছে, এখনো এই গভর্নমেন্ট ওই ভেজালের মধ্যেই পড়ে আছে। দেখেন পান্না, আইল টেল ইউ সামথিং, হোয়াট এভার হ্যাপেন্স। তাহলে আপনি বলছেন এই বিষয়টিকে যে জুডিশিয়াল মার্ডারের ইনস্ট্রুমেন্ট, এই ট্রাইব্যুনালকে এই হিসেবে অভিহিত করছেন। ট্রাইব্যুনাল অফ জুডিশিয়াল মার্ডার্স। জি, যদি তাই হয় ট্রাইব্যুনাল অফ জুডিশিয়াল মার্ডার, শেখ হাসিনাকে বিচারিক হত্যার করার একটা প্রক্রিয়া, এটিকে এই হিসেবে চিহ্নিত করছেন। যদি তাই হয় তাহলে অন্য ট্রাইব্যুনাল গঠন করেও তো জুডিশিয়াল মার্ডারের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা যেত। না না এই ট্রাইব্যুনাল কেন নিয়ে এলো? না না, তা হবে না, বিকজ এইখানে এভিডেন্স অ্যাক্ট এক্সক্লুডেড আছে, এইখানে ক্রিমিনাল প্রসিডিওর কোড এক্সক্লুডেড আছে, এইখানে আপনার আপিল ফ্যাক্টসের উপরে আপিল হবে না, ফ্যাক্টসের উপরে আপিল হবে না, এইগুলি প্রবলেম আছে। সো এই জন্য যদি আপনি ইফ ইউ আর সিনসিয়ার, যদি গভর্নমেন্ট সিনসিয়ার হয়, তাহলে আপনি প্রপার ট্রাইব্যুনাল করেন। শেখ হাসিনার আপনি কি একটা মার্ডারের বলেছেন? সেটা তো অবশ্যই আছে, সেই বিষয়ে তো আমিও মানে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমার বিবেচনা সেটি আসে যে শেখ হাসিনা যদি বিচার করতে হয় অন্য আরো 10টা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে সেখানে বিচারিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে পারতো, সেটি প্রপার ওয়েতে হোক আর প্রপার ওয়েতে না হোক। কিন্তু কথা হচ্ছে যে এই সেই ট্রাইব্যুনাল যেখানে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেখানেই আওয়ামী লীগের বিচার করতে হবে। এটি কি এক ধরনের প্রতিহিংসার জায়গা থেকে ছিল? এবং যেই অফকোর্স প্রতিহিংসা। তাজুল যেভাবে ওই ট্রাইব্যুনালে বক্তব্য রাখতো, ওইখানে তাজুল, আমি মানে জাস্ট বলি, তাজুলের কথাই ছিল যে আমি যা বলছি ট্রাইব্যুনালকে তাই মানতে হবে। দ্যাটস ইট। এখন তো দের ইজ আ প্রপার লয়ার যে ক্রিমিনাল ল বোঝে, আমিনুল অনেক মামলা করেছে, বিডিআর এর অনেক ডিফেন্স এসেছিল। এই জন্য এখন আপনি ইউ উইল নট সি যে ট্রাইব্যুনালে ঘন ঘন আপনার জার্নালিস্টদের সামনে এসে বক্তব্য রাখছে আমিনুল, যেটা তাজুল করত। তাজুলের যে স্টাইলটা ছিল, ইট ওয়াজ আ রিভেঞ্জ স্টাইল। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অ্যাক্ট সেটি তো ছিল না, ওইটা কোলাবোরেটরস অ্যাক্ট, এটা 72-এ করা হয়েছিল, ইমিডিয়েটলি বাংলাদেশে গভর্নমেন্ট ফর্ম করার পর ওইটা করা হয়েছিল। আর এইটা করা হয়েছিল পিওডব্লিউস, পাকিস্তানিদেরকে ট্রায়াল করার জন্য। কিন্তু যখন শিমলা এগ্রিমেন্ট হয়ে গেল, দিল্লি এগ্রিমেন্ট হয়ে গেল, আমাদের ফরেন মিনিস্টার কামাল হোসেন, সোরেন সিং এবং আজিজ সাহেব পাকিস্তানের, ওরা যখন সই করলো, বাংলাদেশ বলল আমরা মাফ করে দিলাম। তারপর সেখানে কি সবাইকে মাফ করা হয়েছিল? সেখানে সাধারণ যারা যুদ্ধ অপরাধের বিষয়ে অভিযুক্ত ছিল তাদেরকে মাফ করা হয়েছে। পাকিস্তানি পিওডব্লিউস, বিকজ ওদের জন্যই এটা করা হয়েছিল। না, যেমন চিকন আলী নামের একজনের ফাঁসি হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে, আমি যতটুকু ছোটখাটো জায়গা থেকে পড়াশোনা করেছি, চিকন আলী নামে একজনের ফাঁসি হয়েছিল এই ট্রাইব্যুনালে। চিকন আলী, আমি জানি না। হ্যাঁ, চিকন আলী নামে একজনের ফাঁসি হয়েছিল। আমি আপনাকে এনশিওর করছি এবং আমি বললেই বলছি যে চিকন আলী নামে একজন ফাঁসি, এটা 72-73-এ।
হতে পারে, ওইটা কোলাবোরেটরস অ্যাক্ট হবে, বিকজ এই ট্রাইব্যুনাল তো কনস্টিটিউটই করা হয়নি কোনোদিন। আইন হয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল জজদের অ্যাপয়েন্টমেন্টই হয়নি 2009 আগে। বঙ্গবন্ধু যাদেরকে ক্ষমা করেছিলেন, নিশ্চয়ই আমার আমার যদি ভুল না হয়ে থাকে 272 জন। আমি বঙ্গবন্ধুর ক্ষমার কথা বলছি না, আমি বলছি বঙ্গবন্ধুর ব্যাপারে যে কথাটা বলছি, বঙ্গবন্ধু এইটা যেটা চেয়েছিলেন, বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন সেটা ছিল বেসিক্যালি দেশকে ইউনাইট করার জন্য। তো লাহোরও গেলেন, হ্যাঁ, ওইখানে 2009 আগে কোনোদিন কোন জজের অ্যাপয়েন্টমেন্টই হয় নাই আইসিটিতে, নেভার। সেটি হোক, কিন্তু যারা কোলাবরেটর ছিল, যারা সহযোগী ছিল, যারা যুদ্ধাপরাধের মতন অপরাধগুলো সংগঠিত করেছে, আলবদর, রাজাকার বাহিনী, তাহলে তাদের বিচারটা কোন প্রক্রিয়ায় সম্পন্ন হতে পারতো? বা আমরা যদি জাতি মনে করে থাকে, সরকার মনে করে থাকে যে না কোলাবরেটর, তাহলে সেই আইন তো সম্ভব। ওরা অকুপাইং ফোর্সেস এর সাথে কোলাবোরেট করেছে, এই জন্য ওইটা 72-এই করা হয়েছে, সাথে সাথে করা হয়েছে, সাথে সাথে ওইখানে অনেককে অ্যারেস্ট করা হয়েছে। ফজল কাদের চৌধুরী সবাই তো ওইটার মধ্যে ছিলেন। তাহলে আপনি বলছেন যে বিচারপতি সিনহা বলছিলেন যে এটা শেখ হাসিনা করতে চাননি, বা তাকে দিকে করিয়েছে, বা তিনি নিজেও বলছেন যে কিছু করা দরকার। এইভাবে বলেছেন বইতে যে উনি একটি প্রতীকী ট্রায়াল করতে চেয়েছেন, প্রতীকী বিচার, রাইট। এটা আমরাও জানি, তখন আমরাও শুনেছি একটা সিম্বলিক ট্রায়াল করতে চাই। হ্যাঁ, বাট উনি উনার চতুর্দিকে যে একদম স্পষ্ট ভাষায় বলি বামগুলি যে ছিল, এই বামগুলি তাকে জোর করে এটা করিয়েছে। আর আপনি জানেন হাউ পাওয়ারফুল ইমরান, কি নাম, ইমরান সরকার, ওরা এখন আলোচনার বাইরে, হয়তো তখন পাওয়ারফুল থাকতে পারে, আমরা জানি না কতটা পাওয়ারফুল ছিল। আইসিটিতে আছে এই কারণে বলছি যে কিন্তু আপনি মনে করেন কিনা যারা যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিল এদেশের সহযোগী হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীর, তাদের বিচারটি অবশ্যই সেটি প্রতীকী হোক বা মূল যারা নেতৃত্ব ছিলেন তাদের বিচারটি দরকার ছিল কিনা? না, দরকার ছিল, কিন্তু নট ইন আইসিটি, নট ইন আইসিটি। ওইগুলির জন্য কোলাবোরেটরস অ্যাক্ট 72 তে করা হয়েছে, ওদের জন্যই তো করা হয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আই ডোন্ট নো। জনগণকে তো এইগুলি বুঝতে হবে, আমাদের জনগণ তো ওই লেভেলের চিন্তাধারা করে না, ঠিক আছে? আমি শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্ট কে করেছে? আমি করেছি না, আমরা অনেকেই করেছি না, কত কিছু বলেছি না শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে শেখ হাসিনার পক্ষে আমি কেন কথা বলি? আজকে আমি না ওই রিক্সাওয়ালার সাথে যখন কথা বলি, ওই টঙ্গে গিয়ে যখন চা দোকানে আমি একটু দাঁড়াই, তখন যে আমি কথাবার্তা শুনি, সবাই যখন বলে যে না শেখ হাসিনাই ভালো ছিল, তখন আমি কি করব? আমরা কয়েকজন শিক্ষিত, ওই যে 18-20 কোটি লোক যারা গ্রামে বাস করে, তারা কি কোনো রোল প্লে করেছিল? আমরা তো একটি আমেরিকান কনস্পিরেসির মধ্যে, এই যে ছেলেপেলেরা ছিল, ডক্টর ইউনুসের কনস্পিরেসি, আরো যে কিছু লোকজন ছিল ওদের কনস্পিরেসির মধ্যে, এই যে মজুমদার, ওই যে আমেরিকান এনজিও দালাল, কি নাম, যে সুজনের, এইসব চোরটা এইগুলি কনস্পিরেসি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আসিফ নজরুল, রিজওয়ানা, ইউ আন্ডারস্ট্যান্ড, দিস আর দ্য পিপল যারা ডিস্ট্রয় করেছে। আমরা আজকে আমার ডেভেলপমেন্ট দেখো নাই, আজকে আমরা জিনিসপত্র ইনফ্লেশন দেখো কত হয়ে গেছে। এই জন্য আমি বলি আমি তারেক সরকারকে সাপোর্ট করছি এখন, কিন্তু উনি যে কিছু বেসিক মিস্টেক করে দিলেন না ফাউন্ডেশনে, ওইটা উনি করে ফেলেছেন। উনি যদি এটা চেঞ্জ করেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখছি ভালো আছে, ওনার কথাবার্তা ভালো আছে। এখন এইখানে দুইটা জিনিস আছে, পান্না, আমি তোমার সামনে খুব ভালো কথা বলছি, খুব আছে, পিছে গিয়ে চোখ মাইরা দিলাম যে ধর করো গিয়ে, আমার এটা তো পাবলিক জন্য বলছি। আই ডোন্ট নো ইফ দ্যাট ইজ হ্যাপেনিং। আমি এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। ব্যক্তিগত প্রশ্ন বলতে, যেমন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যখন এই ধরনের মন্তব্য করেছিলেন, তখন কিছু ব্যক্তি
বা প্রসিকিউশন টিমের অনেকেই আপত্তি জানিয়েছিলেন এবং তাকে আদালতে উপস্থিত হয়ে এই মন্তব্যের কারণে যে এই ট্রাইব্যুনালের অবৈধ শেখ হাসিনা বিচারের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল। এখন আপনি সেই একই কাজ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সাথে যা করা হয়েছে সেটি কোন ধরনের আচরণ হয়েছে আপনার মতে? আই থিঙ্ক এইটা ফজলুর রহমান সাহেবের সাথে এই আচরণ করা উচিত হয় নাই। এইটা আপনারা জানেন যে তখন তাজুল সাহেবই ছিলেন যখন এই এই জিনিসটা হয়েছে। তো তাজুল সাহেবের একটা এই ঘৃণার দিক একটা আছে খুব বেশি। আমরা যারা আছি আমরা তো কারোর বিরুদ্ধে এরকম ঘৃণা না। আমি ইউনূস সাহেবের বিরুদ্ধে যতই কথা বলি কিন্তু ঘৃণার দিক থেকে না, শুধু আই এম কনফাইনিং মাইসেলফ ওনার ব্যক্তি না, উনি যেসব গোলমাল করেছেন। আমি শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলেছি তখন আইন, কনস্টিটিউশন এইগুলি নিয়ে ফ্যাসিস্ট মেসেজ বলেছি, অনেক কিছু করেছি, যার জন্য আমি জাতির কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা চেয়েছি। যে আর আমি বলেছি, স্পষ্টভাবে বলেছি যে আমি কোনো দিন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবো না। আমি হয়তো আমি জানি না কার সাথে, বাট এইগুলি সব ভাইরাল হয়েছে। সো কোয়েশ্চেন ইজ যে আমরা তো এখন বুঝতে পারছি ফ্যাসিস্টের তো অনেক ধরন আছে। এই যে গুম খুন, গ্রামের কোন লোকটা গুম হয়েছে, 18-20 কোটি লোকের কোন লোকটা গুম হয়েছে? যা হয়েছে এই যারা হয়তো ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, যারা হয়তো কিছু রাজনীতি নিয়ে কথা বলে, ওরাই তো হয়েছে। 18 কোটি লোক, কিন্তু এই হাসিনা রিজিম যাওয়ার জন্য 18 কোটি লোক এফেক্টেড হয়েছে। আমি অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে আরেকটা মানে বিষয় জানতে চাই আপনার কাছে। যে ব্যক্তি এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে বা মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদের আইনজীবী ছিলেন, প্রধান আইনজীবী, বিবাদী পক্ষের আইনজীবী, তিনি পরবর্তীতে ওই একই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হন কিভাবে? এটির কোনো বিধিমালা কি নেই আইনে যে এইটা হতে পারে না, বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? অফকোর্স কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বিকজ যেদিন উনি হয়েছেন সেদিনও 30টি মামলা পেন্ডিং ছিল কমপক্ষে আইসিটিতে। এখন ওই 30টি মামলার তো আর কোনো কথা নাই, সবাইকে বেল দিয়ে দিয়েছে। এই যে নতুন এভরিবডি হ্যাজ গট আ বেল, সব বাইরে ঘুরতেছে। ইউ সি, এই জন্য আইনকে কোনো সময় নিজের পক্ষে ব্যবহার করা উচিত না। এই ভিডিও যখন করছি ঠিক সেই সময়টাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে আছেন। তার এই সফরটি কৌশলগত দিক থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রিজনে চীনের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি রয়েছে সেগুলোর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশ চীন থেকে যে ঋণ নিয়েছে সেই ঋণের পরিমাণ মোর দ্যান 13 থেকে 14 বিলিয়ন ডলার। এককভাবে চীন আমাদের কাছে এই টাকাটা পাবে। আমাদের মোট বিদেশি ঋণ হলো 120 বিলিয়ন ডলার। তার মধ্যে কেবলমাত্র চীনই এখানে যদি 12 বিলিয়ন ডলার আমাদের কাছে পায়, তাহলে আমাদের টোটাল ঋণের 10%, এই যাবৎ আমরা 70 থেকে এই পর্যন্ত 71 থেকে এই পর্যন্ত যত ঋণ করেছি, তো সেই ঋণের যেটা স্থিতি এটি এসে এখন দাঁড়িয়েছে 120 বিলিয়ন ডলার। 120 বিলিয়ন ডলারের মধ্যে অন অ্যাভারেজে যদি 12 বিলিয়ন ডলার, এটা 2-1 বিলিয়ন ডলার কম বেশি হতে পারে। তো এই 12 বিলিয়ন ডলার চীনে আমাদের কাছে পাবে, এটার পেমেন্ট, রিপেমেন্ট। এর বাইরে আমাদের অর্থনীতির রিকনস্ট্রাকশন, অন্যান্য সব মিলিয়ে অ্যাটলিস্ট এই মুহূর্তে 3 বিলিয়ন ডলার আমাদের নগদ দরকার, যেটি আশা করছি আমরা চীন থেকে সেটি পাবো। 2 নম্বর হলো যে আমাদের যে ব্যবসা বাণিজ্য যেখানে রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন, সেখানে আরও প্রায় 20 থেকে 25 বিলিয়ন ডলারের একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের দরকার। শেখ হাসিনার জামানাতে এরকম একটা প্রথম যখন সেখানে গেলেন, কথা হয়েছিল যে 40 বিলিয়ন ডলার চীন বাংলাদেশে ইনভেস্ট করবে এবং সেই 40 বিলিয়ন ডলার পর্যায়ক্রমে ইনভেস্ট করবে। এটা নিয়ে আমরা খুব আনন্দে মেতেছিলাম, কিন্তু চীন এর বিনিময়ে যে শর্তগুলো দিয়েছিল, আওয়ামী লীগ সরকার সেই শর্তগুলো একটাও পূর্ণ করেনি, ফলে চীনের সেই বিনিয়োগ আসেনি। অধিকান্ত চীন
শেখ হাসিনার জমানার একদম শেষ সময়টা পর্যন্ত পৃথিবীতে যদি 1 নম্বর তাকে কেউ সমর্থন দিয়ে থাকে, ইভেন বেটার দ্যান ভারত, সেটি চীন দিয়েছে। তারা আনকন্ডিশনালি শেখ হাসিনাকে টাকা দিয়েছে। বলা হয়ে থাকে যে 2018 সনের যে নির্বাচন, সেই নির্বাচনে সত্য মিথ্যা আমি আগে বলে নিচ্ছি, আমি সেই নির্বাচনে প্রার্থী ছিলাম। তো সেই নির্বাচনে ভারতের সঙ্গে বিএনপির একটা নেগোসিয়েশন হয়েছিল, ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা নেগোসিয়েশন হয়েছিল। তাতে বলা হয়েছিল যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, একটা সার্বজনীন চমৎকার একটি নির্বাচন হবে এবং বিএনপিকে 80 থেকে 85টি সিট দেওয়া হবে, যেভাবে এবার 70 থেকে 78 বা 80টির মতো সিট জামাত পেয়েছে। দেখেন কোনো টু শব্দ হচ্ছে না। তো ওই রকম একটা যদি অবস্থা 2018 সনে হতো, জামাত এবং বিএনপিকে যদি 80টা সিট আওয়ামী লীগ দিত, তাহলে 5টি বছর আওয়ামী লীগ সগর্বে সুন্দরভাবে থাকতে পারত এবং এখন ভারতের যে বদনাম হচ্ছে সেই বদনামটা হতো না। এবং এই কাজটি ভারত প্রাণান্ত চেষ্টা করেছিল। কিন্তু শেষের দিকে একেবারে নির্বাচনের 3-4 দিন আগে শোনা কথা, চীনের গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসনে অ্যাটলিস্ট 3,000 কোটি টাকা, কেউ কেউ বলে 30,000 কোটি টাকা, কেউ বলে 3,000 কোটি টাকা, এটি যে নির্বাচন হয়েছিল 2018 সালে তার 2 থেকে 3 দিন আগে প্রতিটি থানা, উপজেলা, জেলাতে এই টাকাটা চীন বিনিয়োগ করে। বিনিয়োগ করে ওই নির্বাচনে ভারত যেভাবে চাচ্ছিল সেটিকে উল্টে দেয়। উল্টে দিয়ে যে নির্বাচন হয় সেখানে 6 থেকে 7টি সিট বিএনপিকে দেওয়া হয় এবং সারা বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাতে করে আওয়ামী লীগ আজীবনের জন্য পচে যায়, ভারত আজীবনের জন্য বিএনপির কাছে বিশ্বস্ততা হারায়। এরকম একটা পরিস্থিতি তৈরি করে বলা হয়ে থাকে এটা চীনের যে একটা ফাঁদ, এই ফাঁদে শেখ হাসিনা পড়েছিলেন, যেটা তার ইচ্ছা ছিল না। এবং নির্বাচনের পর 18 সালের নির্বাচনের পরে শেখ হাসিনা ওয়াজ সারপ্রাইজ মোর দেন এনিথিং। এই বছর যদি আপনি ধরেন রেজাল্ট দেখে 211 সিট দেখে বিএনপির লোকজন ইনক্লুডিং মিস্টার তারেক রহমান তিনি যে আশ্চর্য হয়েছেন। একইভাবে 2008 সনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল দেখেও কিন্তু শেখ হাসিনা অবাক হয়েছিলেন। তিনি সংখ্যাধিক্য আশা করেছিলেন, অর্থাৎ হয়তো 152, 155, বড়দের 160 এরকম সিট হবে, কিন্তু 2/3 ব্রুট মেজরিটি পাবে, এটা শেখ হাসিনা কল্পনা করেননি। এবং উনি ওনার প্রথম যে সংসদীয় বৈঠক, সেই বৈঠকে তিনি আমাদের যারা নতুন এমপি আমাদেরকে দাঁড়াতে বলেছিলেন। উনি আমাদের সবাইকে দেখে ঠিক মাথায় হাত দিলেন যে আল্লাহ, এটা কী করে সম্ভব, আমি তো এটা আশাই করিনি। জনাব তারেক রহমান সাহেব সে কথাটা হয়তো বলেননি কারোর সাথে এইভাবে, কিন্তু তিনিও মনে মনে চিন্তা করছেন যে 211টা সিট কী করে এলো, এইভাবে তো হওয়ার কথা নয়। তো যা হোক, এনিওয়ে সেটা হয়ে গেছে। তো এরকম যখন আমাদের নির্বাচনে নানা রকম ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, দেশ বিদেশে বিভিন্ন চক্রান্ত থাকে, এরভাবে অতি আশ্চর্য রকম ফলাফল চলে আসে। তো চীন যে 2018 সনে যে গ্রিপের মধ্যে আওয়ামী লীগকে আনার চেষ্টা করলো, সেটা তারা প্রাণান্ত চেষ্টা করলো। এবং 2018 সনে 2024 সনে পৃথিবীতে সবার আগে যারা কংগ্রাচুলেশন জানিয়েছিল আওয়ামী লীগকে, সেটা হলো চীন। যেহেতু এই দুটো নির্বাচনের সঙ্গে 24 এবং 18 দুটো নির্বাচনের সঙ্গেই চীন পরিপূর্ণভাবে জড়িত ছিল। ভারত চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু এভাবে নয়। ভারত যেভাবে চেয়েছিল যে বিরোধী দল হিসেবে এদের অবস্থান থাকুক, এবারও কিন্তু ভারত চেয়েছিল যে অ্যাটলিস্ট রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেও আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। তো ভারতের সব চাওয়া হয়তো পূর্ণ হয়েছে নির্বাচনে, কিন্তু আওয়ামী লীগ ভারতের ফাঁদে পা দেয়নি। তারা রিফাইন্ড করতে রাজি হয়নি, শেখ হাসিনার নেতৃত্বের সাথে রাজি হয়নি, শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ এটা হয়নি। ফলে কি হলো, এখন আসলে সত্যিকার অর্থে সরকার একটা বিপত্তিতে আছে। তো এনিওয়ে, এখন এই অবস্থাতে তারেক রহমান সাহেব চীনে গেছেন। ভারত যেভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এখন যাকে বলা হয় একটা গ্রিপের মধ্যে পেয়ে গেছে। এখন আওয়ামী লীগকে যদি ভারত বলে যে আমাকে রংপুর লিখে দিতে হবে, তোমাকে আমি কালকে ক্ষমতায় বসাবো, আপনি বলেন তো আওয়ামী লীগ কি ওখানে দিল্লিতে বসে তারা বলবে আমরা রাজি হব না? আওয়ামী লীগ যদি বলে যে ঠিক আছে, তোমাকে আমরা বাংলাদেশ দখল করব, তোমরা বাংলাদেশের মুখ্যমন্ত্রী হবে, গভর্নর হবে, পশ্চিমবঙ্গের শুভেন্দুর মতো,
কালকে তোমাদের ক্ষমতা ফিরিয়ে দেবো। আওয়ামী লীগের জায়গায় যদি আপনি হতেন, আপনি কি করতেন বলেন? আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে, আওয়ামী লীগ মানে ভারত যেভাবে আওয়ামী লীগকে একটা মানে যাকে বলে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, এই ফাঁদের কারণে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য ভারত যে শর্ত দেবে সেই শর্তেই আসলে আওয়ামী লীগ রাজি হবে বা রাজি হতে বাধ্য। ঠিক একই কাজে আমেরিকা করেছিল। তারা ডিপ স্টেটের যে এজেন্ট, তাদের সঙ্গে তাদের এটা বোঝাই যায় এরকম একটা চুক্তি হয়েছিল। আমেরিকা যা চেয়েছে তারা ঠিক সেম কাজটি তারা করেছে, কিন্তু করেও তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি। এই জন্য আমেরিকার খুব রাগ। একইভাবে এখন যেভাবে চীন তারেক রহমান সাহেবকে একটা গ্রিপের মধ্যে নিয়ে এসছে, একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে। ভারতের সাথে সম্পর্ক শেষ, আমেরিকার সাথে সম্পর্ক শেষ, আমার বন্ধু জাদু জানে, ওই জাদু পর্যন্ত, এই গান পর্যন্ত শেষ। এবং এই কাজটি আমার বন্ধু জাদু জানে, এই কাজটি যে চায় না, মানে আনোয়ার ইব্রাহিমকে দিয়ে করায়নি, আপনি কি করে বুঝলেন? আপনারা জানেন যে আনোয়ার ইব্রাহিমের উপর চীনের একটা বিরাট প্রভাব আছে এবং তাকে সম্মান দেখানো হয়েছে, আন্তরিকতা দেখানো হয়েছে, কিন্তু কিছু দেওয়া হয়নি, অভুক্ত রাখা হয়েছে। সেই অভুক্ত জায়গা থেকে গিয়ে এখন তারেক রহমান সাহেব যদি চীন থেকে খালি হাতে আসেন, বাংলাদেশে মুখ দেখাতে পারবেন না। এর কারণ হলো মালয়েশিয়ার সফর থেকে তিনি এসে বলার মতো, বাংলাদেশে বলবেন আমি এটা নিয়ে এসেছি মালয়েশিয়া থেকে, এরকম কোনো কিছু তৈরি হয়নি। তো সেক্ষেত্রে চীনের সঙ্গে তাকে একটা সমঝোতা আসতে হবে। এখন সেই সমঝোতাগুলো কি হতে পারে? ইতিমধ্যে বাংলাদেশে প্রায় সবাই জানেন যে চীন থেকে অনেকগুলো 10টা না 20টি যুদ্ধ বিমান কেনা হবে। C-10 বা কি যেন একটা যুদ্ধ বিমান আছে, যেটা অত্যন্ত ইফেক্টিভ। এই মুহূর্তে F-35, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক জঙ্গি বিমান F-35, এই F-35 বা MiG-29 এগুলোকে টেক্কা দেওয়ার মতো চীনের যে জঙ্গি বিমান, যেটি বিগত ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে ভারতের আকাশকে তছনছ করে দিয়েছে পাকিস্তান মানে বিমান বাহিনী। এবং এই যুদ্ধ বিমানগুলোর কারণে তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের একেবারে হাত ধরে ভারত বলতে গেলে একটা যুদ্ধবিরতি পাকিস্তানের সাথে করতে রাজি হয়েছে। এবং এই যুদ্ধে পাকিস্তানের জয়লাভের কারণে আজ অসীম মুনির সেই দেশের ফিল্ড মার্শাল, এবং সেই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে দেওয়া হচ্ছে। আর সেই যুদ্ধ বিমান যদি বাংলাদেশে থাকে এবং সেগুলো চালানোর জন্য চাইনিজ এক্সপার্ট বাংলাদেশে আসবে, পাকিস্তানি পাইলট আসবে, বাংলাদেশি পাইলট এক্সপার্ট হবে, এবং এগুলো সবই শিলিগুড়ি করিডোরের ওখানে আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরে যেটা সামরিক বিমানবন্দর, সেখানে নতুন করে বিমানবন্দর নির্মিত হয়ে সেখানে রাখা হবে। এটা ভারতের জন্য বোঝার চেষ্টা করেন কি সমস্যা। ভারত যেখানে এখন রংপুর বিভাগ কিনে নিতে চাচ্ছে, ভারত যেখানে রংপুর বিভাগ দখল করতে চাচ্ছে, পুরো বাংলাদেশ দখল করতে চাচ্ছে, তখন চীনের এই বিমানগুলো যদি থাকে, চীনা এক ডিভিশন সৈন্য যদি বাংলাদেশে থাকে, তাহলে ওই পুরো অঞ্চলটি, মানে আপনি ম্যাপের দিকে তাকান, যেটি এখন আমাদের জন্য লায়াবিলিটিস, সেটি আমরা একেবারে উত্তরবঙ্গ থেকে পার হয়ে সোজা ফেনী পর্যন্ত মধ্যে যে জায়গাটা আছে সমান করে আমরা নিয়ে নিতে পারবো, এবং চীন সেটা চায়। এবং এটা যখন ভারত দেখছে বা বুঝছে, তখন ভারতের অবস্থাটা কি। আর এই যে তারেক রহমান সাহেবকে বাগে পেয়ে এখন সেই উত্তরবঙ্গের তিস্তা প্রকল্প, তারপর সেখানে দেশের বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি নির্মাণ, এবং উত্তরবঙ্গে 1000 শয্যার 8টি হাসপাতাল সারা বাংলাদেশ হবে, তার মধ্যে একটি হাসপাতাল উত্তরবঙ্গে হবে, বা মানে চীনের অর্থায়নে। এরপর চীনের অর্থায়নে সেই পদ্মা ব্যারেজ সেটা হবে, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু। এগুলা মানে আমাদের জন্য বিরাট একটা স্বপ্নের বিষয়, কারণ এটা চীনের জন্য তো 1-2 বিষয়। এবং এ ধরনের প্রকল্প যখন হবে, তখন সেখানে দুই হাতে মানে অর্থ কামানোর ধান্দা থাকবে। কেন চীন সবসময়ই করে কি, যে টাকা দেয় সেই টাকাতে দুর্নীতি করার একটা সুযোগ করে দেয়, এবং সেই দুর্নীতি করার এমন সুযোগ করে দেয়, সেই সুযোগের ফলে শেখ হাসিনার সাধ্য ছিল না পদ্মা সেতুতে দুর্নীতি বন্ধ করার, শেখ হাসিনার সাধ্য ছিল না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি বন্ধ করার। কাজে আবার যদি এই চীনা প্রকল্পগুলো এভাবে চলে আসে,
এটি দেওয়াই হবে মূলত লুটপাট করার জন্য। 50% কাজ হবে, বাকি 50% মেরে দেওয়া হবে, যাতে করে প্রকল্প দীর্ঘায়িত হয়, চীনের আরও লাভ হয়, বাংলাদেশ ঋণের জালে আবদ্ধ থাকে এবং প্রতিটি প্রজেক্ট নন ভায়াবল, লাভজনক হবে না। তো আগে যে মহাজনী কারবার করতেন গ্রামে, যে ঠিক আছে আগে তুমি আমার মুনাফাটা দাও, আসল দেওয়ার দরকার না, আসলটা থাকুক। তো এরকম একটা ঋণের জালে চীন যাদেরকে ধরেছে প্রায় সবাইকে এভাবে ঋণের জালে আবদ্ধ করে ফেলেছে এবং অনেকটা কৃতদাসের মতো করে ফেলেছে। তো বাংলাদেশ ঠিক সেই জায়গাতে গিয়ে পা দেবে, নাকি শেখ হাসিনার মতো একটা ভারসাম্যপূর্ণ মানে কূটনীতি স্থাপন করার চেষ্টা করবে, ভারত এবং চীন দুইজনকেই সমানভাবে খেলবে। এটি এই তারেক রহমান সাহেবের জন্য বলতে গেলে একটা অগ্নি পরীক্ষা, এবং সেই অগ্নি পরীক্ষা এখন তিনি চীনের মাটিতে দিচ্ছেন। আপনারা জানেন যে চীনের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং এই মুহূর্তে বলা হয় পৃথিবীর সবচেয়ে রাফ অ্যান্ড টাফ ম্যান। কথা বলেন একেবারে কম, আপনি তার কোনো হাসির ছবি দেখতে পারবেন না, হাসেন না, বলতে গেলেই না। পুতিন হাসেন কিন্তু তিনি হাসেন না, পৃথিবীর দুটো মানুষ হাসেন না। এক নম্বর হলো রাশিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মিস্টার লাভরভ, তার কোনো হাস্যজ্জ্বল আপনি ছবি দেখতে পাবেন না। আর এই যে মিস্টার শি জিনপিং, তিনিও হাসেন না, এবং যারা হাসেন না তাদের মতো ডেঞ্জারাস মানুষ আর পৃথিবীতে নেই। এবং তিনি যেভাবে বড় হয়েছেন, যেভাবে ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতার পেছনে বহু নিষ্ঠুরতা রয়েছে, বহু ত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে, সংগ্রাম রয়েছে, লড়াই রয়েছে, এবং তিনি যেটি হাত দিয়েছেন সেটি সফল হয়েছে। এবং তিনি তার নিজের ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট মিস্টার শি। চীনের ইতিহাসে এই আধুনিক চীনের যে প্রতিষ্ঠাতা দুজন লোক, ডেং জিয়াওপিং, তার আগে মাও সেতুং, তাদেরও এই বর্তমান শির যে ক্ষমতা, এই ক্ষমতা তাদেরও ছিল না। তো সেই মানুষটির সঙ্গে একেবারে নবীন একজন প্রধানমন্ত্রী, 4 মাস যার প্রধানমন্ত্রীত্বের বয়স, ডিপ্লোম্যাটিক যে কোর, সেই ডিপ্লোম্যাটিক কোরে কাজ করার অভিজ্ঞতা বলতে এই প্রথম তিনি মালয়েশিয়া সফর করলেন। এর বাইরে তার যে অভিজ্ঞতা, এই বাংলাদেশে আসার পর রাষ্ট্রদূত পর্যায়ে ছিল, কিন্তু বাংলাদেশে আসার আগে তিনি যে লন্ডনে ছিলেন, কখনো কোনো রাষ্ট্রদূত পর্যায়ের লোকের সঙ্গে এইভাবে ডিপ্লোম্যাটিক মিশনে তিনি বৈঠক করেছেন এই দৃশ্য আমরা দেখিনি। ফলে সেই ভারী মানুষটি, পৃথিবীর সবচেয়ে ভারী মানুষটি মিস্টার শি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী যখন বসে আলাপ আলোচনা করবেন, সেখানে যে ফলাফল, সেটা ফলাফল কি হবে এটা নিয়ে যথেষ্ট আতঙ্কের কারণ আছে। এখন চীনের ফাঁদে পা দিলেও আমরা যেভাবে প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী ভারত তার কোপানলে পড়ে যাব, আর যদি আমরা ফাঁদে পা না দিই তাহলে কিন্তু আমার মারাত্মক বিপদ এবং বিপত্তিতে আমরা পড়ে যাব। কাজে এই পরিস্থিতিতে কি হবে যখন একটা দেশ সত্যিকার অর্থে এরকম একটা সংকটময় অবস্থায় পৌঁছে যায়? গত সেই 2014 থেকে আমাদের কিন্তু এই জাতীয় সংকট শুরু হয়েছে। তো এই সংকট মানে চলতে থাকে, অত অ্যাটলিস্ট 20 বছর 30 বছর না হলে সংকট যায় না। এখন যে পর্যায়ে আসছি তাতে আমাদের বিরাট কোনো ক্ষতি ছাড়া আমরা আসলে এখান থেকে ইউটার্ন নিতে পারবো, এটা বলতে গেলে অসম্ভব। আল্লাহ ভালো জানেন, প্রধানমন্ত্রীকে সসম্মানে মর্যাদা সহকারে বাংলাদেশে ফেরত আনুন, চীনের সাথে সম্পর্ক হোক, সঙ্গে সঙ্গে ভারতের সাথেও সম্পর্কটা থাকুক। আমরা কারো দাসত্বের শৃঙ্খলে যেন আবদ্ধ না হই। মহান আল্লাহ আমাদেরকে তাগত বা শক্তি দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।